এইটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। আমি নিজেও আগে জানতাম না কাচ্চি আর পাক্কির মধ্যে ডিফারেন্স আছে। আলু নিয়েছি, কাচ্চি বিরিয়ানিতে আলু খুবই মজা লাগে, আর খাসির গোস্ত তো অবশ্যই লাগবে কাচ্চি বিরিয়ানিতে, এটাই সবচেয়ে ভালো হয়, গরু দিয়ে তেহারিটা সবচেয়ে ভালো হয়। আর পাক্কি বিরিয়ানি এই জন্য বলছি, আমরা যেটাতে গোস্ত রান্না পোলাও রান্না করে আলাদা দিই সেটাই পাক্কি, আর কাচ্চিটা হচ্ছে কাঁচা গোস্ত দিয়ে যেটা করে আমাদের শেফরা করে, বাবুর্চিরা করে, বিভিন্ন অনুষ্ঠানে করা হয়। এটা কয়লা হলে সবচেয়ে ভালো হয়, আর আমি এটা ভালো এক্সপার্ট না তাই কখনোই বানাই না। আলুগুলোকে ভেজে নিয়েছি এবং তার আগে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম, ক্যামেরাটা তখন অন করতে ভুলে গিয়েছি, এই যে ছবিটাও দেখিয়ে দিলাম। এরপরে আবার সেই তেলেই আমি মোটা মোটা করে কাটা কিছু পেঁয়াজ দিলাম, একটু বেশি মনে হচ্ছিলো দেখে আবার উঠিয়ে নিলাম। এখানে প্রায় 1.5 থেকে 2.25 কেজির মতো আমার খাসির গোস্ত ছিল। আইডিয়াটা আমি একজ্যাক্ট বলতে পারছি না, কারণ আমি মাপি নেই। 2 কেজির কাছাকাছি হবে আর কি, বা 2 কেজির বেশিও হতে পারে আসলে। তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি, যদি এক্সট্রা কিছু থাকে আমি রেখে দিব, পরে কোনো একদিন আবার নাস্তা দিয়ে খাওয়া যায়। গৃহিণীদের হচ্ছে চিন্তাভাবনা কখন কী কোনটা দিয়ে করা যায়, ভুলে হলুদের গুঁড়ো দিয়ে ফেলেছি, তাড়াহুড়ো করলে যা হয় আর কি, ছুটির দিনে একসাথে অনেক কিছু করতে যাই। যখন দিয়ে দিয়েছি একটু রেখেই দিয়েছি কেয়ার করা। এরপরে শুধু মরিচের গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছিলাম। আমি সবসময় বিরিয়ানি মশলার পাশাপাশি একটু মরিচের গুঁড়ো দেই, কালারটা ভালো আসে আর কি। তো মরিচের গুঁড়িতে ভালো করে কষিয়ে ভুনা একদম পানি ঝোলহীন করার জন্য রেখে দিলাম। এই যে পানিটা ঝরিয়ে গেছে এবং তেলও উঠে গেছে, দ্যাট মিনস এটা কষানো হয়ে গেছে। এবং সেই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি, কারণ আমি চাচ্ছি গোস্তের ভিতরে আলুটা একদম নরম হয়ে সিদ্ধ হোক, যেহেতু এটা একদম গোটা একটা আলু, এটা একটু ভেতরে যদি নরম না হয় খেতে ভালো লাগবে না খাওয়ার সময়। যেহেতু ভেজে নিয়েছি টেস্টটা এমনি ভালো আসবে। ভালো করে ভেজে ভেজে নেড়ে নেড়ে আমি এটাকে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি যে বিরিয়ানি মশলাটা ছিল তার সাথে একটু পানি, টক দই এগুলো একটু মিশিয়ে দিয়ে আমি ছেড়ে দিলাম। আসলে বেসিক্যালি টক দই সেদিন ছিল না, আমি কী করেছি গুঁড়া দুধ আর লেবুর রস দিয়েই টক দই বানিয়ে নিয়েছি, যখন যা থাকে ঘরের ভিতরে সেটা দিয়ে কাজ চালিয়ে আলহামদুলিল্লাহ, এবং টেস্ট কিন্তু সেই হয়েছিল। আর এখানে চাল নিয়ে নিয়েছি, 1 কেজিরও কম চাল নিয়েছিলাম আমি, যেহেতু গোস্ত 2 কেজির মতো আছে। বিরিয়ানিতে গোস্তটা বেশি না হলে কাচ্চি হোক তেহারি হোক ভালো লাগে না আসলে খেতে। পানি দিয়ে বেশ কয়েকবার আমি চাল ধুয়ে নিলাম। চাল ধুয়ে আমি একটু ঝরিয়ে রাখবো, তারপরে আমি এটা বিরিয়ানিতে দেবো। যেহেতু গোস্তটা হচ্ছে, গোস্ত হতে হতে আমার চালটা ঝরানো হয়ে যাবে। গোস্ত হয়ে গেছে, গোস্তগুলোকে আমি একটা কড়াই আলাদা করে বেড়ে নিয়েছি, তার সাথে কিছুটা 1.5 থেকে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। কিছুটা তেল আছে, গোস্তের ঝোল আছে, তার ভিতরে একটু এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে অল্প একটু মরিচের কাঁচা মরিচটা আর কি, যেটা একটু পেঁয়াজ দিয়ে নেড়েছে। আর যেহেতু বেরেস্তা করেছি শেষে আমি বেরেস্তা দিব, যার কারণে পেঁয়াজ অতটা দেইনি। এবার চালটা ভাজার পালা। চালটা খুব ভালো করে ভেজে পানি দিলাম। পানিটা আসলে এখন আইডিয়া, আর যতবার পোলাও রান্না করি ততবারই মনে পড়ে প্রথম যখন আমি পোলাও রান্না করেছি, কারণ বাসায় দেখা যেত সব রান্না করতাম, পোলাওটা রান্না করা হতো না। বিয়ের পর যখন প্রথম রান্না করেছি, যাও হতো, ভর্তা হতো, ফ্যান ভাত হয়ে যেত, এমন একটা অবস্থা আর কি। এখন আলহামদুলিল্লাহ আইডিয়াটা বুঝি, আমি মেপে দিই না কখনোই, একটা আইডিয়া করে দিই যে পরে দেওয়া যায়। একবারে বেশি দিলে নরম হয়ে যায়, কিন্তু আপনার যদি পোলাওটা একটু গড়চালা হয় দেখা যায় পরে একটু গরম পানি ফুটা ফুটা করে দিলেও হয়ে যায়। এটা শিখতে শিখতে হয়ে গেছে আর কি। এরপরে আমি এই যে বিরিয়ানির গোস্তটাও দিয়ে দিলাম আলু সহ, এবং একটা চামচ নিয়েছি আমি, যেটা দিয়ে আমি একটু মিশিয়ে ফেলছি। আর তার মধ্যে গুঁড়া দুধটা একটু ছড়িয়ে দিলাম, কিছুটা বেরেস্তা দিলাম, কিছুটা ঘি দিব, এবং তারপরে খুব ভালো করে নেড়ে এটাকে আমি দমে রেখে দেবো। যখন আমি খাবো ঠিক তখনই আমি এটাকে দম থেকে উঠাবো, এর আগে আর উঠাবো না। তো এখন শুধু ঢাকার পালা এবং অপেক্ষা করার পালা কখন এটা দম থেকে রেডি হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে সুন্দর। আমি এসে আবার একবার নাড়া দিয়ে দেখেছিলাম যে ঠিক আছে নাকি, চালগুলো কি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। আমি যখন গোস্তটা দিয়েছি তখন আমার চালটা 90% সিদ্ধ হয়ে গিয়েছিল, কিছুটা বাকি ছিল। তো আমি আর পানি টেনে কিছুই দিইনি, গোস্তে যে একটু ঝোল ছিল সেই ঝোলটা দিয়ে এটা টেনে গিয়েছে, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝরঝরে একটা কাচ্চি বিরিয়ানি বা পাক্কি বিরিয়ানি যেটাই বলি আমরা হয়ে গিয়েছে। এবং আমি আসলে অনেক দিন পরে রান্না করলাম, বছরে 1-2 বারই করা হয়। তো পাক্কি বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। তেহারিটা করা হয়, বাট খাসির গোস্তটা তো খুব একটা খাওয়া হয় না, কোরবানির সময় যাই একটু পাওয়া হয়। তো এই তো ঝরঝরাও হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে তো দাঁড়িয়ে আছে পাশেই, ছেলেকে দেওয়ার আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে ছেলেকে প্লেটে তুলে দিলাম এবং ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলে কেমন হয়েছে। তো খাচ্ছিল আর বলছিল যে আম্মু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটাই আসলে সার্থকতা, তাই না? আমরা রান্না করি আমাদের সন্তানের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পরিবারে, আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি থাকলে বা হাজব্যান্ড থাকলে, দেবর ননদ থাকলে সবার জন্যই রান্নাটা করি। সবাই যখন বলে রান্না মজা হয়েছে তখন মনে হয় সার্থকতা, তাই না? আলহামদুলিল্লাহ।